হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডার। আমরা এটা ওপেন করার পর এখানে আমরা কিছু ফাইলস এবং ফোল্ডার তৈরি করব। প্রথমেই আমরা একটা ইন্ডেক্স ফাইল তৈরি করে নিই। index.html। ওকে, ফাইন। এরপরেই আমরা যেটা করেছিলাম যে এখানে style.css নামে একটা ফাইল তৈরি করেছিলাম, style.css। ফাইন। আচ্ছা, আমরা যেটা করব কি, যে এইরকম স্টাইল ফাইল যেরকম আমরা ওই যে বুটস্ট্র্যাপ ফাইল অ্যাড করি, তারপর ফন্ট হোস্টের আইকন অ্যাড করি, অনেকগুলো স্টাইল ফাইল হবে আমাদের, অনেকগুলো জাভাস্ক্রিপ্ট ফাইল হবে আমাদের। তো আমরা আরেকটা জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করে ফেলি, যেটা নাম দিলাম main.js। ওকে, এই যেরকম আমরা দুটো ফাইল তৈরি করলাম। আমরা একটা স্টাইল ফাইল তৈরি করলাম, একটা জাভাস্ক্রিপ্টের ফাইল তৈরি করলাম। এখন এইগুলো আমরা এইভাবে ছড়িয়ে ছিটিয়ে না রেখে, যেমন ধরেন আমরা এর আগের দিন আমরা হচ্ছে এখানে প্রথমে এটাকে আমি একটু ওপেন করি, প্রজেক্ট ফোল্ডারটাকে ওপেন ফোল্ডার আমাদের ভিএস কোডে ওপেন করি। তারপর সেখান থেকে ডেস্কটপ আমাদের ওয়েব ডিজাইন নামে একটা ফোল্ডার ছিল, এটার ভিতরে ঢুকলে আমরা প্রজেক্ট 1 এটা পাবো। সো এটা সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট ফোল্ডার অথবা এটার উপর ডাবল ক্লিক করলেও আমাদের ওই ফোল্ডারটা ভিএস কোডে ওপেন হয়ে যাবে, যেখানে আমাদের index.html এর ফাইলটা আছে। সো এইখানে আমরা অনেকগুলো CSS, অনেকগুলো JS ফাইল অ্যাড করব। সেই জন্য যেহেতু এইগুলো অনেকগুলো হবে আর কি, তাই আমি সব থেকে ভালো হয় এই CSS এর জন্য একটা ফোল্ডার থাকলে এবং JS এর জন্য একটা ফোল্ডার থাকলে, আবার কিছু ইমেজও অ্যাড হবে, সেই ইমেজগুলোর জন্য একটা ফোল্ডার থাকলে ভালো। এই জন্য আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করি, যার নাম দেই CSS, এবং এটার মধ্যে এই CSS ফাইলটাকে টেনে ধরে ছেড়ে দিলাম। আবার একই সাথে আরেকটা ফোল্ডার তৈরি করি, যার নাম দিবে হচ্ছে JS। এটার ভিতরেই এই main.js-টাকে টেনে ছেড়ে দিলাম। আরেকটা ফোল্ডার তৈরি করি আমরা, যে ফোল্ডারটার নাম হবে img বা ইমেজ, img অথবা ইমেজেস, আপনি যে নাম দিতে পারেন। এই ইমেজেস ফোল্ডার বা img ফোল্ডারের মধ্যে আমাদের সমস্ত ইমেজগুলো থাকবে আর কি। হ্যাঁ, ওকে। এখন এই যে আমরা যে ফোল্ডারের ভিতরে এগুলো তৈরি করলাম, দেখবেন এই যে আমাদের যে ভিএস কোডে আমরা যেটা ওপেন করেছি, সেইখানে দেখেন ঠিক একইভাবে যে JS এর মধ্যে main.js ফোল্ডারটা আছে, ফোল্ডার তৈরি হয়েছে, তার ভিতরে ফাইল হয়েছে। আবার ঠিক একইভাবে CSS নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে, ক্লিক করলে এটার ভিতরে ফাইল দেখা যাচ্ছে। আর ইমেজ নামে যে ফোল্ডারটা আছে, এর ভিতরে কোনো ফাইল নেই, তাই ক্লিক করলে কিছুই দেখা যাচ্ছে। তাহলে আমরা কিন্তু এবার এটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। যত CSS ফাইল থাকবে সব আমাদের এই CSS ফোল্ডারে থাকবে, যত JS ফাইল থাকবে সব আমাদের এই JS ফোল্ডারে থাকবে। তো আসলে যখন যে ফাইলটার দরকার হবে আমরা তখন সেই ফাইলটাকে রিচ করব। আপাতত আমরা শুরু করে ফেলি আর কি। হ্যাঁ, আমাদের শুরুতেই যেটা লাগবে এখানে, বুটস্ট্র্যাপ দিয়ে যেহেতু আমরা কাজ করব, রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন করব, আমাদের সহজ হবে। এই জন্য আমাদের বুটস্ট্র্যাপের একটা CSS ফাইল এবং একটা JS ফাইল আমাদের লাগবে। সো চলুন আমরা আজকে তার আগে এইখানে আমরা index.html এর ফাইলটিকে রেডি করে আসি। আমরা জানি যে ইন্ডেক্সের এই যে HTML এর যে বয়লার প্লেট, সেটা আনতে গেলে আমরা যদি স্কেলার ম্যাট্রিক্স সাইনটা এখানে নিয়ে আসি, তারপর কিবোর্ড থেকে ট্যাব দেই, তাহলে আমরা এই রেডি এই অংশটুকু পেয়ে যাব। আমরা এখানে টাইটেল হিসেবে লিখে দেই প্রজেক্ট 1। ওকে, ফাইন। এবার এই টাইটেলের নিচে বা উপরে কোনো ব্যাপার না, আমরা এটা নিচেও দিতে পারি। এখানে আমরা LIN-কে লিঙ্ক দিলাম, লিঙ্ক CSS, এই 3 নাম্বারটা লিঙ্ক CSS। আচ্ছা, এইখানে লিঙ্কটা আসলো।
এবার একটু খেয়াল করবেন, আমরা ভেরি বেসিক্যালি এর আগের ক্লাসটাতেও কিন্তু ঠিক এভাবেই আমরা এই style.css ফাইলটিকে অ্যাড করেছিলাম। তাহলে আমরা একটু পরীক্ষা করে দেখে আসি যে আমাদের এইটা আসলেই অ্যাড হলো কি না। তাহলে আমরা পাশাপাশি HTML এর পাশাপাশি style.css-টাকেও ওপেন করলাম, আর এটাকে HTML ফাইলের এখানে একটা h1 ট্যাগ নিয়ে এখানে কিছু একটা লিখে দিই, হ্যালো ওয়ার্ল্ড। আমরা যদি এটাকে এখন রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার করি, তাহলে আমরা দেখব যে আমাদের ব্রাউজারে এটা ওপেন হবে এবং এখানে হ্যালো ওয়ার্ল্ড আমরা লেখা দেখতে পাচ্ছি। এবার আমরা যদি এখানে সিএসএস করি এই চনকে ধরে, হ্যাঁ আমরা এই চনকে ধরে এখানে সিএসএস করছি, যেহেতু এই চন একটা ট্যাগ তাই এটার আগে ডট কিংবা হ্যাশ বসবে না। এখানে যদি আমি এবার কালার করি সিএলও, আর কালার হচ্ছে রেড। আচ্ছা, এই যে কালার রেড করলাম, দেখে আসি, এটাকে সেভ করলাম, এইটাকেও সেভ করলাম। এবার আমাদের ব্রাউজারে গিয়ে দেখে আসি যে আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা কালার হলো না, কিন্তু দেখেন রেড কালার হয়ে যাওয়ার কথা ছিল, বাট এটা হয়নি। এটার কারণ হচ্ছে আমাদের যে আমরা এই index.html ফাইলে যে style.css-কে লিঙ্ক করেছি, লিঙ্কটা আসলে ঠিক হয়নি, লিঙ্কটা ঠিক হয়নি। একটু খেয়াল করে দেখবেন, এই যে যেভাবে style.css আমরা অ্যাড করেছি, আমাদের এখানে কিন্তু CSS ফোল্ডারের ভিতরে style.css আছে, হ্যাঁ, কিন্তু আমরা এখানে সেটা বলে দেইনি কিন্তু যে এই style.css-টা কোথায় আছে। এইটা যদি বলে না দেই তাহলে এই HTML ফাইলটা মনে করে কি যে যেই জায়গাতে index.html ফাইলটা আছে, মানে এই HTML ফাইলটা যেই ফোল্ডারটার মধ্যে আছে, ঠিক সেই জায়গাতেই style.css এই ফাইলটা আছে, ও তাই মনে করছে। এবং ফলে কিন্তু আসলে কি, আমরা যদি আমাদের প্রজেক্ট ফাইলটা একটু দেখি, ফোল্ডারটা দেখি, তো যেখানে ইন্ডেক্স ফাইলটা আছে সেখানে কি style.css আছে, নাকি সেটা আবার আরেকটা ফোল্ডারের ভিতরে আছে, আরেকটা ফোল্ডারের ভিতরে। একটু খেয়াল করবেন, দেখেন আমরা যখন এখানে প্রজেক্ট 1 ফোল্ডারের মধ্যে থাকি তখন এই যে এরকম দেখাচ্ছে ইউআরএল, এটাকে ক্লিক করলে আমরা এইভাবে দেখতে পাই, দেখছেন? আচ্ছা, এখন যখন সিএসএস ফোল্ডারের মধ্যে ক্লিক করলাম তখন কিন্তু দেখেন এইটার সামনে আবার সিএসএস ফোল্ডারটাও চলে আসলো। তার মানে এখন কিন্তু এই রুট বা রাস্তা চেঞ্জ হয়ে গেল, দেখেন এবার কিন্তু চেঞ্জ হয়ে গেল। এটার পরে ব্যাকস্ল্যাশ দিয়ে আবার আরেকটা ফোল্ডারের নাম এখানে চলে আসছে। তার মানে আমাদের যেই জায়গাটাতে index.html আছে ঠিক সেই জায়গাটাতেই style.css ফোল্ডার ফাইলটা নেই, এটা আছে CSS নামে একটা ফোল্ডারের মধ্যে। এই জন্য আমরা হচ্ছে একে বলে দিতে হবে যে এই যে CSS ফোল্ডারের ভিতরে এই CSS লিখে আমি এই ফরওয়ার্ড স্ল্যাশ দিব এখানে। যখনই আমি এই যে একটা স্ল্যাশ দিলাম CSS এর ভিতরে, তখন ও ওই ফাইলটাকে চিনে ফেলতে পারলো। দেখেন এখন এখানে একটা আন্ডারলাইন হয়ে গিয়েছে, তার মানে সে এই ফাইলটাকে খুঁজে পেয়েছে। এবার index.html ফাইলটি এই CSS ফোল্ডারের ভিতরে যে style.css আছে সেই ফাইলটাকে সে খুঁজে পেয়েছে, ফলে এখানে একটা আন্ডারলাইন এসছে। এবার যদি আমরা আমাদের ব্রাউজারে যাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটি ছিল এই জন ট্যাগ, সেটা কিন্তু কালার হয়ে গেছে। তার মানে আমাদের এইবারে style.css এই ফাইলটা পেয়েছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি বলে না দিব এই যে CSS স্ল্যাশ এই অংশটুকু না দিব, ততক্ষণ ও style.css-টাকে খুঁজবে কোথায়, যেই জায়গাটাতে আমি যে ফাইলের ভিতরে এই লাইনটা লিখেছি, কোন ফাইলের মধ্যে, index.html। এই index.html যেখানে আছে ঠিক ওই জায়গাটাতেই খুঁজবে, সে আর অন্য কোনো ফোল্ডারের মধ্যে ঢুকবে না, ঠিক আছে? এই কারণে যেহেতু এই ফোল্ডারের ভিতরে নেই তাই ও পায়নি। কিন্তু যখন আমি এই যে দেখেন এখন আবার পাবে না, যখন আমি বলে দিলাম যে CSS ফোল্ডারের ভিতরে, এই যে মধ্যে, স্ল্যাশ মানে মধ্যে, কার মধ্যে, CSS ফোল্ডারের মধ্যে, যখন আমি এটা লিখে দিলাম তখন কিন্তু ঠিকই পেল। দেখেন আমরা যদি এখন আবার আমাদের ব্রাউজারটা দেখি তাহলে আমরা আবার এটাকে দেখতে পাবো, ঠিক আছে? আচ্ছা।
এবার আচ্ছা, এবার দেখেন তাহলে আমাদের সিএসএসটা পেয়ে গেল। এবার আমাদের আরও কি কি লাগবে, আমাদের হচ্ছে বুটস্ট্র্যাপ লাগবে। আমরা বুটস্ট্র্যাপকে ডাউনলোড করি, আমরা দেখে নিই কীভাবে বুটস্ট্র্যাপকে ডাউনলোড করতে হয়। আগের ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম কিভাবে বুটস্ট্র্যাপের সিডিএন ব্যবহার করেও একটা ওয়েবসাইট, রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করা যায়। তবে সব থেকে বেটার হয় ডাউনলোড করে মেইন ফাইলগুলো নিয়ে আমাদের ফোল্ডারে রেখে তারপর কাজ করলে, কারণ আপনি ইন্টারনেট কানেকশন না থাকলেও তখন করতে পারবেন, বা ওদের সার্ভার যদি কখনো থাকে, ডাউন থাকে বা আন্ডার মেইনটেনেন্স অবস্থায় থাকে, তখনও আপনার সাইটটার ঝামেলা হবে না আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখন দেখি। আমরা পাশে একটা নতুন ট্যাব নিলাম এবং এই জায়গাটাতে getbootstrap.com, getbootstrap.com এটা লিখে ইন্টার দিলে আমরা এখানে বুটস্ট্র্যাপের ইয়াটা পাবো, ওয়েবসাইটটা পাবো। আমরা যদি একটু নিচের দিকে নামি, দেখেন এটা কিন্তু এই যে ভার্সন, ভি মানে ভার্সন 5.3 মানে লেটেস্ট ভার্সন, হ্যাঁ 5.3। আমরা যদি আস্তে আস্তে একটু নিচের দিকে নামি তাহলে এখানে ডাউনলোড নামে একটা ফোল্ডার পাবো। আমরা ডাউনলোড ফোল্ডারে ক্লিক করলে এই যে দেখেন এখানে ডাউনলোডের নিচে কম্পাইলড সিএসএস অ্যান্ড জেএস, অর্থাৎ আমাদের এই যে দুইটা ফাইল সিএসএস এবং জেএস, এই ফাইল দুটা লাগবে। আমরা ডাউনলোড বাটনে ক্লিক করি। ডাউনলোড বাটনে ক্লিক করলে আমাদের এই ফোল্ডারটা এই যে এখানে ডাউনলোড হয়ে যাবে। অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা যদি ডাউনলোড ফোল্ডার এখান থেকে যাই, আমরা দেখব যে এখানে বুটস্ট্র্যাপ ভার্সন 3.3 এটা ডাউনলোড হয়েছে। এটাকে আমাদের রাইট ক্লিক করে এক্সট্র্যাক্ট ফাইল করতে হবে। কারো যদি এটা না আসে তাহলে আপনারা রার ফাইলটা ইনস্টল করলে এটা চলে আসবে। এক্সট্র্যাক্ট ফাইলে ক্লিক করার পর, এক্সট্র্যাক্ট ফাইল নট হিয়ার, এক্সট্র্যাক্ট ফাইল এটা ওপেন ক্লিক করলে এই যে এখানে এরকম একটা অপশন আসবে, তারপরে এখানে ওকে বাটনে ক্লিক করবেন। আচ্ছা, রার আপনি কীভাবে ডাউনলোড করবেন যদি প্রয়োজন হয় আর কি, তাহলে এখানে লিখবেন হচ্ছে রার। ওকে, এই রার ফাইল, এই যে উইনরার এইটা লিখে শুধু রার দিলেও হবে, আর যদি উইনরার দেন তাহলেও হবে। এই যে উইনরার এই লিখে আপনি সার্চ করবেন, তারপরে এখান থেকে যে ডাউনলোড উইনরার ক্লিক করবেন, তারপরে এখান থেকে আপনি এই যে উইনরার ইংলিশ ভার্সন ডাউনলোড করে নেবেন। আপনার পিসি যদি 64 বিটের হয় তাহলে এটা দিবেন, আর যদি 32 বিটের হয় তাহলে আপনি নিচেরটা ডাউনলোড করবেন। ওকে, উইন্ডোজ হইলে উইন্ডোজের জন্য দিবেন, আর যদি অন্য কোনো ইয়ার জন্য হয় সেটা ওই নিচের দিকে আপনি এখানে হচ্ছে এই জায়গাটাতে আপনি তখন লিখে দিবেন রার ফর আপনি উইন্ডোজ নাকি ম্যাক না কার জন্য দিবেন সেটা আপনি লিখে দিবেন। ঠিক আছে, ওকে। তা এটা আমাদের ডাউনলোড হয়ে গেল। আমরা এবার যেটা করব, এই যে ডাউনলোড করলাম সেটাকে আমরা এই যে আনজিপ করলাম, এটার ভিতরে ঢুকে আমরা এই ফোল্ডারটার মধ্যে ঢুকবো। ঢোকার পরে এখানে দুইটা ফোল্ডার আমরা দেখতে পারবো, একটা সিএসএস একটা জেএস। আমরা সিএসএস থেকে আমরা এই যে প্রথম ফাইলটাই নেই, অ্যাকচুয়ালি আমরা নিব হচ্ছে মিনিফাইড ফাইল, এই যে বুটস্ট্র্যাপ 3 নাম্বার ফাইল bootstrap.min.css, কিন্তু আপাতত আমরা প্রথমটা নেই, কারণ মিনিফাইড ফাইলে এটা হলো মেশিন রিডেবল, হিউম্যান রিডেবল না, হ্যাঁ মেশিন রিডেবল। তো আপনাকে এক্সপ্লেনেশন দিতে গেলে বা এক্সপ্লেন করতে গেলে আমি এটা থেকে করাটা টাফ হবে, এই কারণে আমরা এটা নিচ্ছি আপাতত। হ্যাঁ, আমরা বুটস্ট্র্যাপ ফাইলটাকে কপি করলাম, এই যে সিএসএস, এটাকে অবশ্যই আমাদের যে ফোল্ডারটা আছে এই যে প্রজেক্ট 1-এ তার সিএসএস ফোল্ডারের মধ্যে এইখানটাতে রেখে দিই। ঠিক আছে, এখন তাহলে ঠিক যেভাবে style.css-কে লিঙ্ক করেছি bootstrap.css-কেও আমরা লিঙ্ক করব। তাহলে আমরা চলে যাই আমাদের এইটাতে, ঠিক এখানে ঠিক এই জায়গাটাতে আমরা একটা জিনিস খেয়াল করবেন, আপনার যে কাস্টম লিস্ট মানে style.css কাস্টম স্টাইল যেটা, এইটাকে আপনি সবার যতগুলো সিএসএস অ্যাড করবেন সবার নিচে হলো আপনার style.css-টা থাকবে। এটা হচ্ছে আপনার কাস্টম। এটা দিয়ে আমি পরে বিস্তারিত আলোচনা করব কেন এটাকে নিচে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এইখানে নতুন একটা লিঙ্ক তৈরি করি, সিএসএস লিঙ্ক করে এবার কিন্তু এখানে আর এটা হবে না, আমরা এটাকে রিনেম করে নিয়ে আসতে পারি। এটাকে রাইট ক্লিক করে আমরা বলি রিনেম,
এই পুরো এই সিএসএস সহ পুরো অংশটাকে আমরা কপি করে নিব। কপি করে নিয়ে আমরা এখানে গিয়ে এটাকে মুছে দিই। অবশ্যই বলে দিতে হবে যে সিএসএস ফোল্ডারের ভিতরে, এই দেখেন যখনই লিখলেন সিএসএস ফোল্ডার অটো চলে আসছে। আর যদি নাও আসে আপনি যে কপি করে রেখেছেন এটা পেস্ট করে দেবেন, তাহলে দেখেন পেয়ে গেল সিএসএস ফোল্ডারের ভিতরে bootstrap.css নামে একটা ফাইল আছে, সেটা কিন্তু পেয়ে গেল বলেই এখানে আন্ডারলাইনটা আসছে। আচ্ছা আচ্ছা, এইবার যদি আন্ডারলাইন নাও আসে তাহলে আপনি এটাকে কিভাবে চেক করবেন? তো চেক করতে পারি আমরা এইখানে এইখানে যদি একটা ক্লাস কল করি, আমরা লিখলাম হচ্ছে btn, আবার স্পেস দিয়ে btn -dng হ্যাঁ, এটা বুটস্ট্র্যাপের ক্লাস। এই দুইটা ক্লাসই কিন্তু লিখতে হবে, যে btn danger, এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস। আর আমরা জানি যে এই ক্লাসের যদি একাধিক ক্লাস হয়, প্রতিটা ক্লাসের মাঝখানে একটা সেপারেটর হিসেবে স্পেস দিতে হয়। যেমন আমরা যে খাতায় লেখালেখি করলে প্রতিটা ওয়ার্ডের মাঝখানে একটা স্পেস দিতে হয় ওই দুইটা ওয়ার্ডকে সেপারেট করার জন্য, যে এটা আলাদা একটা ওয়ার্ড, এটা ভিন্ন একটা ওয়ার্ড। যদি আমি না দিই তাহলে তো মনে হবে যে এটা একটা ওয়ার্ড। ঠিক এটাকে সেপারেটর করার জন্য এই যে স্পেস দিতে হয়। হ্যাঁ, আর একাধিক ওয়ার্ডের যদি কোনো ক্লাস হয় তাহলে তার মাঝখানে আন্ডারস্কোর অথবা আপনার হাইফেন অথবা আপনি এভাবেও লিখতে পারেন। ঠিক আছে, তবে বুটস্ট্র্যাপ হচ্ছে তার যে ক্লাসগুলো, যখন আপনি বুটস্ট্র্যাপের ক্লাস ব্যবহার করবেন তখন অবশ্যই হাইফেন দেবেন, কারণ বুটস্ট্র্যাপ তার ক্লাসে হাইফেন ব্যবহার করেছে। এক একটা কোম্পানি এক একটা স্ট্যান্ডার্ড ফলো করে আর কি। হ্যাঁ, তো বুটস্ট্র্যাপ ফলো করেছে এখানে হাইফেন। সো আপনি এখানে আন্ডারস্কোর বা এইভাবে ক্যামেল কেস দিলে হবে না, বা সরি স্নেক নোটেশন বা এভাবে যদি ক্যামেল নোটেশন দেন তাহলে হবে না, কিন্তু আপনাকে এখানে অবশ্যই আন্ডারস্কোর যে হাইফেন দিয়ে শুরু করতে হবে। এবার যদি আপনি আপনার ইয়াতে দেখেন যে এই যে বাটন btn ডেঞ্জার পেয়ে গেল, আবার যদি আপনি এখানে চেঞ্জ করার জন্য আপনি দিতে পারেন success সাকসেস। দেখা যাক আমাদের এটা চেঞ্জ হলো কিনা। হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে। যদি এই চেঞ্জ হয়, এরকম বাটন তৈরি হয়ে যায়, সুন্দর একটা বাটন তৈরি হয়ে যায়, যদিও আমি এখানে এক লাইন সিএসএসও করিনি, এটা অন কেটে দিলাম, তারপরও আমাদের এখানে এই যে এত সুন্দর একটা বাটন তৈরি হয়ে গেল। যদি এরকমটা হয় তাহলে আপনি ধরে নেবেন আপনার বুটস্ট্র্যাপের যে সিএসএস ফাইলটা আছে সেটা যথাযথভাবে লিঙ্কড আপ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এই যে আবারও বুটস্ট্র্যাপ ফোল্ডারে ফিরে গেলাম, এই যে ব্যাকে আসলাম, এখান থেকে আমরা সিএসএস ফোল্ডার থেকে আমরা bootstrap.css-টা নিয়েছি। এবার আমরা জেএস ফোল্ডার থেকে bootstrap.bundle.js এই প্রথম ফাইলটা আমরা আপাতত নিয়ে নিচ্ছি। এটাকে আমরা কপি করলাম, এবার আমরা এটাকে ক্লোজ করে দিই, আমাদের এটা লাগছে। এবার আমাদের যে ফোল্ডার সেখানে গিয়ে আমরা এইখান থেকে যে প্রজেক্ট 1 ফোল্ডার, যেটা এই যে প্রজেক্ট 1, এটার ভিতরে ঢুকে জেএস ফোল্ডারের মধ্যে ঢুকে এখানে আমরা পেস্ট করব। ঠিক আছে, তো এইখানে দুইটা ফাইল, একটা হলো বুটস্ট্র্যাপ থেকে আমরা কপি পেস্ট করে এনেছি, আর একটা আমরা নিজেরা বানিয়েছি main.js, ঠিক যেভাবে style.css বানিয়েছিলাম সেটাও যেরকম ব্ল্যাঙ্ক, main.js-টাও কিন্তু ব্ল্যাঙ্ক, এর ভিতরে কিছু নেই, আমরা কিছু লিখিনি, একটা ব্ল্যাঙ্ক ফাইল তৈরি করেছি। তা আমরা ঠিক যেভাবে আমাদের প্রজেক্টে এই যে নিজেদের বানানো style.css-টাকেও অ্যাড করেছি এবং তার উপরে বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্টটাকেও অ্যাড করেছি, এই সরি সিএসএস ফাইলটাকেও অ্যাড করেছি, ঠিক একইভাবে এই যে বডি ট্যাগের ভিতরে ঠিক ক্লোজিং বডি ট্যাগ যেটা তার উপরে আর কি। হ্যাঁ, এই জায়গাটাতে আমাদের এই যে জেএস ফাইল দুইটা, এই দুইটা ফাইলকে অ্যাড করব, আগে বুটস্ট্র্যাপেরটা করব আর আমাদের যেটা সেটা সবার নিচে থাকবে। তো এইটা অ্যাড করার জন্য আমরা যদিও আগের ক্লাসে দেখিয়েছি, তারপর আজকে আবার একটু দেখাই। এটার জন্য আমরা এখানে script স্ক্রিপ্ট ট্যাগ নিব। হ্যাঁ, এইটার পরে আমাদেরকে এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে src নামে একটা অ্যাট্রিবিউট আমাদেরকে নিতে হবে। তো আমরা এখনই যদি এটাতে ক্লিক করি তাহলে আমাদের কষ্ট করে আর লিখতে হবে না, এই অ্যাট্রিবিউটটা আমাদের লিখতে হতো যদি আমরা এটা না দিতাম। যেমন আমি আবার দেখাই, আমি যদি প্রথমটাই নিতাম তাহলে এইখানে দেখেন ওই অ্যাট্রিবিউটটা নেই, তখন আবার আমাকে এখানে ওপেনিং ট্যাগের পরে স্পেস দিয়ে src লিখে দিতে হতো। হ্যাঁ, এরকম করতে হতো। এবার এই জায়গাটাতে আমি বলবো ঠিক যেখানে index.html ফাইল আছে সেখানে কিন্তু এই যে
আপনার bootstrap.bundle.js নেই, কিন্তু এটা কিন্তু আছে js ফোল্ডারের মধ্যে। এই কারণ ঠিক আগেরটা যেমন ছিল css ফোল্ডারের মধ্যে, আর bootstrap.bundle.js আছে js ফোল্ডারের মধ্যে। তাই আমাকে এখানে বলে দিতে হবে js অবলিক বা স্ল্যাশ এই যে bootstrap.bundle.js চলে আসে। যদি না আসে তাহলে আপনি এখানে গিয়ে এটাকে রাইট ক্লিক করে আপনি রিনেম করবেন, তারপর পুরো অংশটাকে কপি করে এবার আপনি আপনার প্রজেক্টের এখানে গিয়ে পেস্ট করে দেবেন। দেখেন চলে আসলো। ঠিক একইভাবে আমরা এটাকে আবার script এই নিচেরটা নিলাম src সহ, এবার এইখানে js ফোল্ডারের মধ্যে main.js, js ফোল্ডারের মধ্যে main.js আমাদের সমস্ত CSS এবং জাভাস্ক্রিপ্টের ফাইল লিঙ্ক আপ হয়ে গেল। এবার এটা মোটামুটি আমাদের একটা কমপ্লিট বয়লার প্লেট হলো আর কি। হ্যাঁ, এবার আমরা চাইলেই ডিজাইন শুরু করে দিতে পারি। তাহলে আমি এটাকে মুছে দিলাম। আচ্ছা, আমরা আজকে যেহেতু প্রজেক্ট ওয়াইজ শুরু করেছি, তাই আমি একটা টেমপ্লেট ডাউনলোড করে নিয়েছি আপনাদের জন্য, যাতে আমরা সেখান থেকে ওইটা দেখে দেখে আমরা আজকে সবাই ডাউনলোড কী করবো, আমরা কি বলে আমরা এই ওয়েবসাইটটা তৈরি করবো আর কি। হ্যাঁ, এই ওয়েবসাইটটা দেখেন, এটা একটা পোর্টফোলিও ওয়েবসাইট। ঠিক এরকমই সুন্দর একটা ওয়েবসাইট আমরা তৈরি করব। ঠিক আছে, এই ওয়েবসাইটটা এইটা কিন্তু একটা জেপিজি ফাইল। হ্যাঁ, তো জেপিজি ফাইলের ভিতরে অ্যাকচুয়ালি আপনার এইখানে যে অ্যানিমেশন আছে বা এই ধরনের যে আছে, এই ছবিগুলো তার আমরা কালেক্ট করতে পারবো না। এগুলো আমাদের মতো করে আমাদের ছবি দিব। এটা যদি একটা পিএইচডি ফাইল হতো বা ফিগমা ফাইল হতো, তাহলে সেখান থেকে আমরা ছবিগুলো কালেক্ট করে সেই ছবিগুলো আমরা এখানে ব্যবহার করতে পারতাম। কিন্তু আমি শুরুতেই ফিগমা বা পিএইচডি বা ফিগমাতে গেলাম না, কারণ শুরুতেই আমরা ওই কঠিনে গেলে আপনাদের জন্য বিষয়টা টাফ হবে আর কি। হ্যাঁ, তো এটার জন্য আমি প্রথমে সিম্পলভাবে আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করব। বাকিটা আমরা বানিয়ে নিব, সমস্যা নেই। যেটা মিসিং আছে, এখানে দুইটা জিনিস মিসিং আছে। একটা হচ্ছে এই যে ফুটারটা নেই, ফুটারটা পুরোপুরি এই যে এতটুকুন আছে। আর এইখানে হচ্ছে আমাদের এই হেডারে যে ন্যাপ বার থাকে, নেভিগেশন বার থাকে, এই জিনিসটা নেই। তাই এই দুইটা জিনিস আমরা নিজেরা বানিয়ে নিব, সমস্যা নেই। হ্যাঁ, তো প্রথমেই চলুন আমরা এরকম একটা হেডার তৈরি করি। তো সেই ক্ষেত্রে আমরা তো এরকম কোনো ডিজাইন খুঁজে পাবো না, সো আমাদের মতো করে আমরা ডিজাইনটা তৈরি করব আর কি। ঠিক আছে, সো আমরা একটা কাজ করতে পারি, কিভাবে ওয়েবসাইট থেকে কিভাবে এই ধরনের ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হয় সেটাও আমরা দেখে ফেললাম। ঠিক আছে, চলুন আমরা একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করি। ওকে, এই দেখেন নানান রকম ডিজাইন চলে আসছে। সো আমরা এই যে আনপ্লাস আছে, এটা খুব সুন্দর একটা কি ফ্রি পিক আছে, ড্রেবল অতটা ইয়া হবে না। আরও আছে, পিকজেল আছে, এই যে পিকজেল বলতে বলতে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, সো এখান থেকে আমরা আমাদের মতো করে একটা কোনো একটা ইমেজকে আমরা খুঁজে বের করে ফেলি। এই দেখেন কত সুন্দর সুন্দর ইমেজ আছে, দেখেন হিরো সেকশনের জন্য এই সুন্দর সুন্দর ইমেজগুলো আছে। আমরা যে কোনো একটা স্টাইল বা ডিজাইন আমরা নিয়ে নিব।
এটাকে আমরা দিতে পারি, এই ছবিটাকে আমরা এই ছবিটাকে চুজ করি। হ্যাঁ, আপনারা আপনাদের মতো করে একটা ছবি দিবেন আর কি, এখানে জাস্ট একটা ছবি লাগবে তাই দিলাম আর কি। ছবি, এটা একটা জাস্ট জেপিজি ফাইল, জাস্ট একটু ডাউনলোড করে নিই। ডাউনলোড হয়ে গেছে, আমি ক্লোজ করে দিই এগুলো। এখানেও দেখেন সুন্দর 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 ইয়ে আছে। ওকে ফাইন, সো আমরা এগুলো ক্লোজ করে দিই আপাতত। এই যে ডাউনলোড করে এটাকে নিয়ে যাই, এটাকে আমরা একটু সাইজ করবো আর কি। হ্যাঁ, এই সাইজটা কীভাবে করতে হয় ফটোশপে সেটা আমরা একটু দেখে ফেলি। ফটোশপে লাগবে না, যে আপনি এখানে থেকে রাইট ক্লিক করে আপনি যাবেন হচ্ছে ওপেন উইথ পেইন্ট, PAINT, পেইন্ট। পেইন্টে গিয়ে আমরা এটাকে বেসিক্যালি ল্যান্ডস্কেপ আকারে করব, তো তাই এটাকে ধরেন এখান থেকে সিলেক্ট অপশনটা নিয়ে আমি এইখান থেকে সিলেক্ট করব। ধরেন আমি এইরকম এতটুকু এরিয়া জুড়ে নিতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি মোটামুটি এই অংশটুকু নিয়ে নিলাম, ঠিক আছে। এরপর আমি ক্রপ বাটনে ক্লিক করলে ওই যে অতিরিক্ত অংশ এইটুকু কেটে যাবে। এবার আমি সেভ দিই। ওকে, এবার এটাকে আমি ক্লোজ করে দিলাম। আমরা এই যে ডাউনলোড ফোল্ডার এইটাকে সেভ করেছি, আমি এটাকে রিনেম করে দিই। আর হিরো, এটাকে বলে হিরো সেকশন, তো তাই হিরো নামে আমি সেভ দিলাম। কপি করে এটা কি করব বলেন তো, আমি যে কপি করে নিলাম, তারপর আমাদের পরের কাজটা কি? পরের কাজটা হচ্ছে আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটা আছে, এই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে যে প্রজেক্ট 1 আর ইমেজ ফোল্ডারের ভিতরে আমি পেস্ট করে দেব। বলছিলাম না যে আমাদের অনেক ইমেজ কিন্তু লাগবে। আমি ভিউ লার্জ আইকন দিলাম, দেখা যাচ্ছে। ফাইন, ওকে। আচ্ছা, এবার আমরা এই ছবিটাকে আমাদের প্রজেক্টে ইমপ্লিমেন্ট করব এই জায়গাটাতে। সরি, এইখানটাতে আমাদের ইমপ্লিমেন্ট করব। ওকে, কীরকমভাবে? এইটা না, আমাদের সেই ছবিটা কই, এরকম করে। হ্যাঁ, এখানে দেখেন এই যে ওদের একটা ব্যাকগ্রাউন্ড আছে আর আমরা ওই ব্যাকগ্রাউন্ডটাকে নিলাম। ওকে ফাইন, এবার আমরা যদি ওই অপশনটা এখানে পেতে চাই তাহলে আমাদেরকে এই যে আমাদের যে ফোল্ডার, এইখানে আমরা একটা ডিভ ট্যাগ নিব। প্রথমে আমরা ডিভ নিলাম, এই ডিভের ভিতরে আমরা নিলাম হচ্ছে বেসিক্যালি আমরা মূলত এই ডিভের ভিতরে প্রথমে একটা কন্টেইনার নিব, কন্টেইনার ফুল উইডথ। আচ্ছা, আমরা আপাতত কন্টেইনার না নেই, কারণ কন্টেইনার ফুল উইডথ থাকবে তো, এই কারণে। আচ্ছা, প্রথমে আমরা এখানে একটা হিরো নিলাম, .HERO আর হিরো। ওকে, ডট হিরো মানে এটাও একটা ডিভ, মেইন ডিভ হচ্ছে এইটা, আর তার ভিতরে হচ্ছে এইটা ডিভ। ওকে, আমরা এই ডিভটার নাম দিতে পারি হেডার ক্লাস, হেডার এরিয়া বা হেডার, শুধু হেডারই থাকবে, সমস্যা নেই। তাহলে কি হলো, এইটার ভিতরে এই ডিভের ভিতরে একটা নিলাম হচ্ছে হিরো নামে, মানে হেডার নামে একটা ডিভের মধ্যে আমরা হিরো নামে আর একটা ডিভ নিয়ে নিলাম। ওকে ফাইন, এখন কিন্তু আমরা এখানে কোনো পরিবর্তন দেখতে পাবো না। আমরা যেটা করব এখন, এই যে হিরোটা নিলাম, এই সরি, আমরা প্রথমে হিরো না, আমরা হেডারকে ধরবো। হেডারকে ধরে এই যে এখানে স্টাইল করব আমরা। হেডার যেহেতু একটা ক্লাস, হেডারকে ধরে আমরা এখানে বললাম প্রথমে একটা হাইট দিলাম। এখন হাইটটা কতটুকু হবে? এই হাইটটা আমরা দিব হচ্ছে 100 VH। 100 VH মানে কি জানেন? 100 মানে 100 আর VH মানে ভার্টিক্যাল, মানে এখানে 100 মানে 100% বুঝাইছে, আর ভার্টিক্যাল হাইট মানে আপনার মনিটরের হাইট যত, এই হাইটটা তত। এখন যেই মনিটরের হাইট যত হবে ও ততটুকু হাইট নিয়ে নিবে।
এই হেডার দিবেন। ওকে, সো আমরা সবসময় যেটা করি যে হাইট দেওয়ার পরে আমরা একটা উইথ সেট করে দেই। উইথ হবে এখানে 100%, মানে আমার মনিটরে উইথ যত, এটার উইথও ততই হবে। যদিও এটা না দিলেও সমস্যা হয় না, কারণ এই ডিপ ট্যাগ তো অটোমেটিক্যালি 100% থাকে, ফুল উইথ থাকে আর কি, সেই কারণে। তারপর আমরা এটা দিয়ে দিলাম। আচ্ছা, ঠিক একইভাবে আমরা এখন কি করব, এখনও কিন্তু আমরা এখানে কিছু দেখব না আর কি। হ্যাঁ, আচ্ছা ফাইন। এবার আমরা চলে যাই এখানে, এই যে হেডারের ভিতরে যে হিরো সেকশনটা নিয়েছিলাম সেটা, হিরো সেকশনটা নিয়ে আমি বলবো এখানে .HEADER হেডার। হেডারের ভিতরে কি আছে? হিরো। হেডারের মধ্যে যে হিরো আছে তার হাইটও হবে, আমরা এখানে দুইভাবে দিতে পারি। এক, বলতে পারি যে হাইট হবে 100%। তাহলে কোন 100% হবে? এই যে এখানে যে হাইটটা হবে তার 100% হবে। তা আমরা এখানে হাইট 100% বলতে পারি, অথবা এখানে হিরো এই যে 100 VHও দিতে পারি, একই কথা আর কি। হ্যাঁ, আর উইথ অবশ্যই 100%। আমি দুটাকেই কপি করে নিয়ে আসলাম, ঠিক আছে। আচ্ছা, এখনও আমরা কিন্তু এখানে কিছু দেখব না। এবার আমরা এখানে গিয়ে আমরা লিখব হচ্ছে এই জায়গাটাতে আমরা লিখে দিব ব্যাকগ্রাউন্ড ইমেজ। এই দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে 4 নাম্বারটা। ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার পরে আমার এইখানে বলে দিতে হবে যে আমি আসলে ব্যাকগ্রাউন্ড কি ইমেজ দিব। সেটা URL নামে একটা ফাংশন নিতে হবে। সেই ফাংশনের মধ্যে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের মধ্যে আমাকে বলে দিতে হবে যে আমি আসলে ব্যাকগ্রাউন্ড হিসেবে এই ছবিটা নিতে চাচ্ছি। ভালো করে খেয়াল করবেন, এই ছবিটা আমি নিতে চাচ্ছি। এখন একটু খেয়াল করেন, আমি যে ব্যাকগ্রাউন্ড হিসেবে এই যে IMG ফোল্ডারের ভিতরে এই ছবিটা নিতে চাই, তাই না? আচ্ছা, আমি এটা একটু লিখে দিই তো দেখি কেমন হয়। তাহলে আমরা যেরকম এইখানে বলছিলাম এই যে CSS ফোল্ডারের মধ্যে স্টাইল শিট, আবার CSS ফোল্ডারের মধ্যে bootstrap.css, তাহলে এই অনুযায়ী আমাদের এখানে লেখা উচিত IMG ফোল্ডারের ভিতরে, তারপর ওই ছবিটার নাম। আমরা ছবিটাকে যদি কপি পেস্ট করে নিয়ে আসি, রাইট ক্লিক করে রিনেম, এবং এই পুরো নাম ডট এক্সটেনশন সহ .jpg সহ এটাকে এনে আমি এখানে বসিয়ে দিলাম। এখন যদি আমরা এখানে যাই, আমরা কিন্তু কোনো আউটপুট দেখতে পাচ্ছি না। রিলোড দিলেও কোনো আউটপুট পাচ্ছি না। এটার কারণ কি? কারণ হচ্ছে ও কি বুঝতেছে দেখেন, আপনি যখন এই যে আপনি এই কথাগুলো কোথায় লিখছেন, আপনি লিখছেন style.css এর মধ্যে। এখন আপনি যখন বললেন যে style.css এর এই ফাইলটার ভিতরে আপনি যখন লিখছেন IMG ফোল্ডারের মধ্যে hero.jpg আছে। এখন ও IMG ফোল্ডার খুঁজতেছে কোথায় জানেন? এই style.css ফাইলটা যেখানে আছে। তাই style.css ফাইলটা আছে তো CSS নামের ফোল্ডারের মধ্যে, এই যে এখানে CSS নামের ফোল্ডারের ভিতরে এই যে style.css, আপনি এই ফাইলের ভিতরে কিন্তু কথাগুলো লিখছেন। ও কিন্তু এই জায়গাতে সেই IMG ফোল্ডারের মধ্যে খুঁজছে। যেমন সাপোজ এখানে যদি আমরা নতুন একটা ফাইল তৈরি করি IMG নামে, ও এরকম খুঁজছে। ও মনে করতেছে এই style.css যে ফোল্ডারটার মধ্যে আছে সেই ফোল্ডারের ভিতরে IMG ফোল্ডার আছে, কিন্তু বাস্তবে তো এরকম না। বাস্তবে তো আছে কি, এই CSS ফোল্ডার থেকে যদি আপনি বের হয়ে যান তারপরে IMG ফোল্ডার পাবে। আপনি যদি CSS ফোল্ডার থেকে বের হন তখন আপনি IMG ফোল্ডারের দেখা পাবেন। CSS ফোল্ডারের ভিতরে কিন্তু IMG ফোল্ডারের দেখা আপনি পাবেন না। এই জন্য আপনাকে প্রথমে CSS ফোল্ডার থেকে বের হয়ে আসতে হবে। যখনই বের হয়ে আসবেন তখন IMG ফোল্ডারে দেখা পাবেন, আর তখনই যদি লিখে দেন IMG/ হয়ে যাবে। এখন এই যে বের হব কিভাবে CSS ফোল্ডার, এখান থেকে তো আমরা চাইলেই বেরোতে পারি, যে এখানে ব্যাক দিলেই বের হয়ে গেলাম। হ্যাঁ, এরপর আমরা IMG ফোল্ডারের ভিতর ঢুকতে পারছি। কিন্তু আমরা এইখানে কি করে সেটা ঢুকবো? এইখানে ঢোকার জন্য আপনাকে এইখানে // দুইটা ডট দিয়ে আপনি স্ল্যাশ দিবেন, ঠিক আছে? দুইটা ডট দিয়ে যখন স্ল্যাশ দিবেন, দেখেন আপনি IMG ফোল্ডারে দেখা পেলেন কিনা, যে এখানে চলে আসছে। তারপরেও যদি নাও আসে সমস্যা নেই, আপনি লিখে দেন IMG তারপর স্ল্যাশ এই IMGর ভিতরে HERO.jpg। ওকে, এবার আমরা যদি এখানে যাই, আমরা কিছু একটা দেখতে পাওয়ার কথা। দেখেন আমাদের সেই ইয়াটা কিন্তু চলে আসছে, কি বলে, আমাদের যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। কিন্তু আমাদের ওয়েব পেজের তুলনায় ব্যাকগ্রাউন্ডটা আসলে বিশাল বড় আর কি। হ্যাঁ, অনেক বড়, যার কারণে এটা কিন্তু ওভারফ্লো হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো এইটার জন্য আমরা
চাই না যে ব্যাকগ্রাউন্ডে এরকম অতিরিক্ত বড় হলে সেটা ওভারফ্লো হোক বা ছোট হলে সেটা বারবার রিপিট হোক, এরকম কিছু চাচ্ছি না। এইখানে ভালো কথা, আমি দাঁড়ান দুইটা ইমেজ দিয়ে আপনাদেরকে দেখাবো। একটা ইমেজ হলো অনেক বড়, হ্যাঁ এটা, আর একটা ইমেজ আমি এটাকে কপি পেস্ট করে নিই, জাস্ট কপি, এই যে এইখানে নাম দিই হচ্ছে, নাহলে আপনারা তো বুঝতে পারবেন না, এটার নাম দিলাম হচ্ছে Hero1, ওকে। এবং এই Hero1কে আমি খুব ছোট করে ফেলবো। আমি এটাকে রিসাইজ করি, রাইট বাটন ক্লিক করে এই যে ওপেন উইথ পেইন্ট, পেইন্টে গিয়ে আমি এই যে এখান থেকে রিসাইজ বাটনে ক্লিক করে, এটা দেখেন বিশাল বড়, দেখেন এই যে আমাদেরকে স্ক্রল করে তারপরে এটার বাকি অংশ দেখতে হচ্ছে, দেখছেন অনেক বড় কিন্তু এটা, ঠিক আছে, এটা বিশাল বড়। তা আমি চাইলাম কি যে এটাকে রিসাইজ করি, যে রিসাইজ বাটনে ক্লিক করে এই যে পিক্সেল বাটনে ক্লিক করলাম, দেখেন 6000 পিক্সেল, এটা উইথ বা বিশাল। তা আমি এটাকে 500 পিক্সেল করে দিই বা 300 পিক্সেল ছোট করি, খুব ছোট করছি যাতে আপনারা বিষয়টা বুঝতে পারেন। ছোট করে এটাকে আমি সেভ দিলাম। এখন একটু এটা ক্লোজ করে দিলাম। দেখেন এইখানে যে দুইটা ছবি, এইভাবে আপনি বুঝতে পারবেন না, হিরো ছবিটা অনেক বড়। দেখেন এটার উপর যখন আমি মাউস পয়েন্টার ধরছি অথবা রাইট ক্লিক করে যখন প্রপার্টিসে যাচ্ছি, তখন দেখেন এইখানে দেখাচ্ছে যে ডিটেইলে গেলে পাবো আমরা ডিটেইল, এই যে ডিটেইলস ট্যাব, জেনারেল সিকিউরিটি ডিটেলসে গেলে আমরা দেখতে পাবো এটা 6000 বাই 6223 বাই 3455 পিক্সেল, এত বড়। আর এইটাতে যখন আমরা রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব, তখন ডিটেইলে গেলে দেখবো যে এটা মাত্র 300 বাই 166, একটু আগে যেটা আমরা দিয়ে আসছিলাম যে উইথ হচ্ছে 300 আর হাইট হবে 166, মানে অটোমেটিক্যালি ও হাইটটাকে ছোট করে নিয়েছে। এখন আমরা যখন এই বড় ছবিটাকে অ্যাড করেছি, তখন দেখেন এটা কিন্তু পেজের বাইরে চলে গেছে, এবং পেজের বাইরে চলে গেছে কি করে বুঝবো? কারণ আমাদের যে মেইন ছবিটা আছে এখানে একটু খেয়াল করেন, আমাদের যে মেইন ছবিটাকে যদি আমরা ওপেন করি, তাহলে দেখেন এইখানে এই যে কিছু কন্টেইনারের ছবি আছে, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, তাই না? আমরা ক্লোজ করি, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তার মানে আমাদের এই ওয়েবসাইটে এই ছবিটা এত বড় যে এটা ওভারল্যাপিং হচ্ছে আর কি, হ্যাঁ। সো এইটা এবার আমি ছোট ছবিটা একটু দিয়ে দেখাই। ছোট ছবিটা কিভাবে দেখাবো? এই যে Hero1 দিলেই চলে আসার কথা, Hero1 দিলাম। এবার যদি আমাদের ওয়েবসাইটে যাই, তাহলে দেখেন ওই যে বারবার রিপিট হয়েছে, মানে এটা তো অনেক বড়, তাই 300 পিক্সেল এখানে শেষ হয়ে গেছে, আবার এখান থেকে আবার 300 পিক্সেল, তার মানে 1 2 3 4 5, ডানে বামে সে 5 বার রিপিট হয়েছে, আর নিচে 1 2 3, তার মানে 3 5 15 বার রিপিট হয়েছে। স্ক্রিন যদি আরও বড় হয় আরও বেশি রিপিট হবে। আবার স্ক্রিন যদি ছোট হয়, যেমন আমি এটাকে একটু ছোট করার চেষ্টা করি, স্ক্রিন যদি ছোট হয় তাহলে দেখবেন এখানে রিপিটের পরিমাণও তুলনামূলক কম হবে। দেখছেন 1 2 3, আর নিচে 2 বার রিপিট হয়েছে। সো এই কারণে এই যে অতিরিক্ত রিপিট হওয়া, এইটা কিভাবে অতিরিক্ত যেন রিপিট না হয়, সেটার জন্য আমরা এখানে একটা CSS লিখব, প্রপার্টি, যে ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড হাইফেন রিপিট, BSCK ব্যাকগ্রাউন্ড হাইফেন রিপিট, এটা দিব। দেওয়ার পরে আমরা এখানে বলবো নো রিপিট, এই যে নো রিপিট কই, এই যে নো রিপিট। এটার আরও অনেকগুলো আছে, অপশন আছে, তো ওগুলো যেহেতু আপাতত দরকার নেই, নতুন অবস্থাতে বেশি কিছু দেখালে মাথায় আসলে কাজের জিনিস থাকবে না, এই জন্য আমি অত এক্সপ্লেনেশন দেখাচ্ছি না। এবার দেখেন যখন নো রিপিট দিলাম, এবার যদি আমরা এখানে যাই, আমরা দেখব যে কোনো রিপিট হয় নাই, একবারই আসছে। এবার না ডানে রিপিট হয়েছে, না নিচে রিপিট হয়েছে, কোনো দিকে কিন্তু রিপিট হয়নি, ঠিক আছে। সো এই কারণে আবার আমি এখানে যদি বলতাম যে রিপিট, এই যে রিপিট ওয়াই, তাহলে উপরে নিচে রিপিট হবে। দেখেন এটা উপরে নিচে রিপিট হয়েছে, বাট ডানে বামে কিন্তু রিপিট হয়নি। আবার যদি দেই রিপিট এক্স, তাহলে ডানে বামে রিপিট হবে, নিচে হবে না। আবার শুধু রিপিট দিলে সে সব জায়গাতেই রিপিট হবে, যেটা বাই ডিফল্টভাবে রিপিট হয়েছিল। তা আমরা এখানে দিব হচ্ছে নো হাইফেন রিপিট, আমরা এইটাকে দিলে এখানে দেখুন কোনো রিপিট হবে না। এখন সমস্যা হচ্ছে এটা যদি রিপিট না হইলে এতটুকু জায়গা জুড়ে পড়ে থাকলে তো হবে না। দেখেন এটা ছোট বিধায় ওয়েব পেজের এক কর্নারে পড়ে আছে। আবার যদি বড়টা দিতাম, একটু খেয়াল করেন, এখানে যদি বড় ছবিটা দিতাম, অর্থাৎ 1টাকে কেটে দিই,
তাহলে এটা ওভারল্যাপিং হতো, মানে আমার পেজের থেকে বাইরে চলে গেছে, দেখেন ফলে নিচের সেই ডিজাইনটা দেখা যাচ্ছে। সো এইটাকে আমরা ঠিক করব কিভাবে। আমি আবার 1 দিই, যে 1টা দিলে আপনারা ভালো বুঝতে পারবেন। এই যে আবার ছোট হয়ে গেল। এখন এটাকে ঠিক করব কিভাবে, এই জায়গাটাতে আমরা বলে দিব ব্যাকগ্রাউন্ড কভার। দেখেন এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কভারটা কই, আচ্ছা লিখে দিই ব্যাকগ্রাউন্ড হাইফেন কভার। এই যে সরি ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড সাইজ এইটাতে এসে আমরা এখানে বলে দিব কভার। ব্যাকগ্রাউন্ড সাইজকে আমরা যদি বলি কভার, তাহলে ও ফুললি মানে ইয়াটাকে কভার করে নেবে, দেখছেন। এখন কভার করতে গিয়ে মানে এটার হচ্ছে হাইটের তুলনায় উইথটা একটু বেশি, ফলে এই যে কি হয়েছে, যে হাইটটাকে উইথের সমান 100% উইথ রাখতে গিয়ে হাইট কিন্তু এই যে নিচে চলে গেছে। কিন্তু আমি যদি এখানে বলি যে কনস্ট্যান্ট যদি দেই এখানে যে কন্টেইন, তাহলে কি হবে, ও দেখেন এই যে হাইট ঠিক রাখতে গিয়ে উইথটা এবার ছোট হয়ে গেছে, কিন্তু এবার কিন্তু ওর উপরে নিচে পুরোটা দেখা যাচ্ছে। সো এই কারণে আমরা এটাকে কভার দিয়ে দিই, যাতে এই যে ডানে বামে এটা যদি হাইট বেশি উইথ বেশি হতো, হাইট ছোট হতো, তাহলে এই নিচে খালি থাকতো। যেহেতু এটার হাইট বড় উইথ ছোট, মানে এই মনিটরের তুলনায়, তাই এটার ডান পাশে খালি আছে। এখন আমার তো কোনো মনিটর হতে পারে হাইটে বেশি উইথে, বা যে স্কোয়ার মনিটর, তখন কিন্তু এটাতে আবার নিচে ফাঁকা দেখাবে। তো এই যে উপরে নিচে এটা কোথাও যেন ফাঁকা না দেখায়, এই জন্য আমরা এখানে বলে দিই কভার, তুমি ফুললি কভার করে ফেলো আর কি। হ্যাঁ, তো এটাকে দেখেন এখন হচ্ছে ফুললি কভার করে ফেলবে, ডানে বামে সব জায়গায় ইয়া করে ফেলছে। এখন এইটাকে আমরা এই যে ছোটো ইমেজটা দেওয়ার কারণে দেখেন এই যে নিচে ফাটা ফাটা একটা ভাব চলে আসছে। এবার আমরা এখানে এই 1টাকে কেটে দিলে বড় ইমেজটা এখানে চলে আসবে। দেখেন এখন কিন্তু সেই ফাটা ফাটা ভাবটা নেই। আমি আবার দেখাই, এখানে আবার 1 দিলাম, এবার দেখবেন এই যে দেখেন এই জায়গাটাতে যে কেমন এই ফাটা ফাটা একটা ভাব পিক্সেল দেখা যাচ্ছে। হ্যাঁ, আবার যখন আমি এটাকে 1টা তুলে দিচ্ছি, তখন দেখেন এখানে ওই চলে গেছে, একদম স্মুথ একদম ক্লিন চলে আসছে। হ্যাঁ, দেখেন এখন এটা হচ্ছে জাস্ট আ মিনিট। আচ্ছা, এখন আমরা দেখেন এখানে মোটামুটি সুন্দর একটা ইয়ে আমরা পেয়ে গেলাম আর কি। হ্যাঁ, সো এবার আমরা হচ্ছে এখানে দুইটা জিনিস করতে পারি। ফার্স্ট অফ অল আমরা এই উপরে একটা ন্যাপবার তৈরি করে ফেলি, সবার উপরে। হ্যাঁ, সবার উপরে আমরা একটা ন্যাপবার তৈরি করে ফেলি। সো এই ন্যাপবারটা তৈরি করতে গেলে আমাদেরকে কিভাবে করতে হবে সেটা আমরা একটু শুরু করি। সো আমরা যেহেতু এইখানে দেখেন এই যে আমাদের ন্যাপবারটা হবে কিন্তু এই হিরো সেকশনের ভিতরে, তাই না? হিরো সেকশনের ভিতরে আমাদের ন্যাপবার হবে এই ছবিটার উপরে, ঠিক আছে? ছবিটার উপরে ন্যাপবার হবে এই হেডার সেকশনের মধ্যে, হিরো সেকশনের ছবির উপরে। তা এইখানে আমাদেরকে ন্যাপবারটা থাকবে উপরে, আর ইয়াটা থাকবে হিরো সেকশনের যে ছবিটার উপরে হচ্ছে ন্যাপবার থাকবে। সো আমরা প্রথমে এখানে ন্যাপবারটা তৈরি করে ফেলি। আসেন, ন্যাপবার। সো এই ন্যাপবারের ভিতরে আমরা কি নিতে গিয়েছিলাম, এর আগের দিন আমি ন্যাপবার নিয়ে একটা ফুল ক্লাস হয়েছে, এই কারণে আমি আজকে ন্যাপবার সংক্ষেপে বলবো না, আমি খুব দ্রুত ডিজাইন করবো। হ্যাঁ, প্রথমে আমি বলছি ন্যাপ ডট NAVBR ন্যাপবার, আরও একটা ক্লাস আমি অ্যাড করে ফেলি, NAVBR ন্যাপবার হাইফেন EXPAND হাইফেন LG। ওকে, ফাইন। এবার এটার ভিতরে এসে আমি বললাম কন্টেইনারের ভিতরে আমরা প্রথমে এটা ট্যাগ নিলাম, এটার নিলাম হচ্ছে NAVBR ন্যাপবার হাইফেন BRAND ব্র্যান্ড। আমি আপাতত লিঙ্ক দিচ্ছি ফাঁকা। এখানে ধরেন আমরা একটা লোগো দিয়ে দিই, লোগো আপনারা এখানে কিছু একটা লিখে দিবেন। ধরেন এইখানে হচ্ছে আমি একটা নাম লিখে দিই। হ্যাঁ, এখানে হচ্ছে
কি লিখব, ধরেন আমি আমার নামে লিখছি এবং এই রানাটাকে আমি আবার একটা স্পান ট্যাগের ভিতরে দিই। কেন স্পান ট্যাগের মধ্যে দিচ্ছি এটা আমি পরে বলবো, এখন না কি। হ্যাঁ, আচ্ছা গেল। এরপরে আমরা এখানে বাটন ট্যাগ নিয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। বাটন ট্যাগটা হবে এই যে টাইপ হবে বাটন, এবং এইখানে এই বাটনের ভিতরে আমরা স্পান ট্যাগ নিয়েছিলাম এবং ক্লাস ছিল ডট navbar navbar হাইফেন toggler toggler হাইফেন icon। আচ্ছা, এই সেম জিনিসটা আমরা বাটন ট্যাগের ভিতরেও নিব, ক্লাস navbar navbar হাইফেন toggler toggler। এখানে শুধু navbar toggler, আর এই বাটনের ভিতরে যে স্পান ট্যাগ সেখানে navbar toggler আইকন। এবং এটা যাতে কাজ করে এটার জন্য আমরা এখানে দুইটা অ্যাট্রিবিউট নিব, মনে আছে। একটা হচ্ছে data ডাটা bs হাইফেন toggle toggle। এইখানে বলছিলাম কোলাপস, এটার ভ্যালু অবশ্যই collapse কোলাপস দিতে হবে। এবং আরেকটা অ্যাট্রিবিউট আমরা নিব, সেটা হচ্ছে ডাটা হাইফেন টার্গেট ডাটা vs টার্গেট bs টার্গেট। এবং এটার ভ্যালু আমরা এমন একটা ক্লাস দিব যাতে পরবর্তীতে ওই ক্লাসটা ব্যবহার করি। তুমি আপাতত একটা পরে আমাদের এই ক্লাস নামে একটা ক্লাস ব্যবহার করব, এই কারণে ক্লাসটা দিয়ে রাখলাম। এবং যেহেতু এটা একটা ক্লাস, অন্য জায়গার একটা ক্লাস এখানে এসছে, তাই আমরা এখানে ডট দিয়ে দিলাম। এবার এই বাটনটাকে নিচে এসে আমরা প্রথমে একটা ক্লাস নিই হচ্ছে navbar navbar হাইফেন এই যে সেই ক্লপস collapse ক্লপস, আর একটা নিব হচ্ছে navbar ক্লপস navbar হাইফেন collapse ক্লপস। ওকে, এইটার ভিতরে আমরা একটা ইউএল দিলাম, এইটার ক্লাস নিব হচ্ছে navbar navbar হাইফেন nav। এটার মধ্যে আমরা একটা এলআই নিলাম, এলআই এর মধ্যে আমরা একটা এট্যাগ নিলাম, তার ক্লাস হচ্ছে nav হাইফেন link লিঙ্ক। ওকে, আমরা এটারও লিঙ্কটাকে আপাতত খালি রাখলাম এবং এইখানে দিলাম হচ্ছে আমরা এমি হোম, এবং এই এলআইটাকে আমরা বারবার কপি পেস্ট করি। এটার নাম দিলাম হচ্ছে অ্যাবাউট, এটা দিলাম সার্ভিসেস, এবং এটা দিলাম হচ্ছে আমরা কন্ট্যাক্ট। ফাইন, জাস্ট আমরা এই ইয়েটা দিলাম কন্ট্যাক্ট কন্ট্যাক্ট। এখন আমরা যদি এই জায়গাটাতে যাই, দেখেন আমাদের ইয়েটা মোটামুটি হয়ে গেছে। আমরা যদি এখানে যাই আমাদের ওয়েবসাইটে, দেখবো যে এই যে এরকমটা আসছে। তা আমরা চাচ্ছি যে এই নেভবারের অপশনটা ডান পাশে চলে যাক, তাহলে আমরা এই জায়গাটাতে কোথায় গেল, এই যে নেভবার যে ইয়েটা আছে, আমরা এই জায়গাটাতে নেভবার ন্যাপ, এখানে একটা ক্লাস কি করি ms-auto, তাহলে দেখব যে আমরা এই অংশটা ডান পাশে দেখেন চলে গিয়েছে। তাহলে আমরা একটা নেভবার পেলাম, কিন্তু আমরা চাচ্ছি যে নেভবারটা উপরে এইভাবে না থেকে এই ছবিটা উপরে থাকবে নেভবার, মানে আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে নেভবারটা থাকবে, আমরা সেটা চাচ্ছি। তো যদি সেরকমই হয় তাহলে আমাদের এই জায়গাটাতে এইটাকে একটা ইয়া করতে হবে, আপনার আমাদেরকে কিছু সিএসএস করতে হবে। সেই সিএসএসের জন্য এই যে এইটাকে আমাদের হেডার যে সিএসএসটা করা আছে, এইটাকে আমাদেরকে বলতে হবে পজিশন রিলেটিভ, আর এই হিরোটাকে বলতে হবে পজিশন অ্যাবসলিউট। সরি, এটা রিলেটিভ হয়ে গিয়েছে, পজিশন হচ্ছে অ্যাবসলিউট। এখন একইভাবে দেখেন এটা যখনই করব তখন এরকম আসছে, কিন্তু এটার জন্য ঝামেলা হচ্ছে, তখন আমাদেরকে এইটাকেও একটা এখানে আর একটা দিতে হবে, টপ 0 আর হচ্ছে লেফট। ওকে ফাইন, ঠিক একইভাবে আমাদের এটা নিয়েও কাজ করে। দেখেন এখন কিন্তু এটা উপরে চলে গেল, কিন্তু উপরে চলে গেলে কি হবে, ও কিন্তু ঢেকে গিয়েছে, মানে এইটা নিচে হয়ে গিয়েছে আর
ন্যাপ বারটা উপরে চলে গিয়েছে। এইটার একটা সমাধান আছে। সমাধানটা হচ্ছে যে আমরা যদি এই যে আমাদের HTML এ গিয়ে আমরা এই যে ন্যাপ বারটা তৈরি করলাম, আমি এটাকে একটু ক্লপস করে নিই। এই যে পুরো ন্যাপ বারটা হচ্ছে এই পুরো ন্যাপ বারটাকে যদি আমরা কাট করে, অথবা এই হিরো ডিপটাকে যদি আমরা কাট করে ন্যাবের উপরে নিয়ে রেখে দিই, তাহলে দেখবেন যে এটার একটা সমাধান হলো। ঠিক আছে, মোটামুটি এখন কিন্তু ন্যাপ বার দেখা যাচ্ছে। সো এরপরেও সমস্যা হবে, কিন্তু সেটা সামনে গেলে হবে, সেটা আমি পরে বলবো, এখন না। সময় বললে অল্প কথা খরচ করতে হবে। আচ্ছা, এখন এই কালারের উপরে এই ন্যাপ বারটা কি মানাচ্ছে বলেন? ডেফিনেটলি মানাচ্ছে। এইটার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ওই যে বলছিলাম যে এই যে ন্যাপ ট্যাগের ভিতরে আমরা যদি এখানে বলে দেই যে আমাদের ন্যাপ বার যেটা NAVBAR, ন্যাপ বারটা হচ্ছে DARK ডার্ক, তখন ও অটোমেটিক্যালি ন্যাপ বারের যে কন্টেন্টগুলোকে ও কিন্তু সাদা করে দিয়েছে, অটোমেটিক্যালি সাদা করে দিয়েছে। এখন এইখানে স্পান ট্যাগ দিয়েছিলাম এটাকে একটু ডিজাইন করার জন্য। হ্যাঁ, সো এই ডিজাইনটা আমরা এই যে আমাদের এইখানে এই যে স্পান ট্যাগটা নিয়েছিলাম, এখানে একটা ক্লাস কল করতে পারি। আমি ক্লাস দিয়ে বললাম যে TEXT টেক্সট হাইফেন ধরেন DENGER, তাহলে কি দেখবো যে দেখেন আমাদের এই অংশটুকু সাদা হলেও এই অংশটুকু লাল কালার হয়েছে। মানে আমি যাতে এইটুকুকে আলাদাভাবে কন্ট্রোল করতে পারি সেটার জন্য আমি এটা দিয়েছি। আপনি চাইলে এরকম ডিফারেন্ট একটা করতে পারেন। আবার যদি আমি দিই অর্নিং, তাহলেও দেখেন আমাদের এটা অর্নিং কালার চলে আসে। সো এই যে সুন্দর একটা ডিজাইন হলো, এই ডিজাইনটা যাতে করতে পারি এইটার কারণেই আমি এখানে এই রানা শব্দটাকে আলাদা একটা ট্যাগের মধ্যে, স্পান ট্যাগের মধ্যে রেখেছি। সো দেখেন তাহলে এরকম কিন্তু হয় যে ওয়েবসাইটের হিরো সেকশনের উপরে আমরা এরকম একটা তৈরি করতে পেরেছি। তবে এইটাকেও যদি আমরা আরও নিচে নিতে চাই, মানে একদম এত উপরে না রেখে আমরা যদি মনে করি যে আরেকটু নিচে এটাকে নামাবো, তাহলে এটার উপরে আবার আমাদেরকে একটু CSS করতে হবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে এখানে আমাদের এই যে ন্যাপ নামে, মানে হেডারের ভিতরে হয়ে গেল, হেডারের ভিতরে ন্যাপ বার অথবা হেডারের ভিতরে ন্যাপ ট্যাগ, আমরা যে কোনো একটা নিতে পারি। সো আমরা এই হেডারটাকে কপি করে এখানে নিয়ে আসলাম এবং এখানে বললাম যে হেডারের ভিতরে যে NAV আছে অথবা .NAP বার আছে। ক্লাস নেওয়াটাই ভালো, ক্লাসের পাওয়ার বেশি। এগুলো নিয়ে পরে আলোচনা করব, ক্লাসের পাওয়ার যে কম বেশি কীভাবে হয়। আচ্ছা, এবার আমরা এখানে বললাম যে পজিশন কি হবে? অবশ্যই অ্যাবসলিউট। এই যে এই পজিশনটা অবশ্যই অ্যাবসলিউট হবে। এইখানে একটা হবে, যখন পজিশন আমি অ্যাবসলিউট দিব তখন দেখবেন যে এটা এই যে ভেঙে চুরে গেছে, দেখছেন? এইটা একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে পজিশন অ্যাবসলিউট না দিয়েও আপনি যদি এখানে বলে দেন যে এটার মার্জিন মার্জিন টপ, তাহলে আমি এখানে আপাতত 100 পিক্সেল দিলাম। এখন এটাকে কতটুকু দিলে ভালো হবে? এই যে দেখেন, মার্জিন প্যাডিং মার্জিন দিলে তো বাইরে আসবে। ওকে, তাহলে দেখেন এটা কিন্তু এবার ভেতর থেকে আসছে। এখন এটাকে কতটুকু এইখানে দিলে ভালো হবে, এইটা আমরা ডিজাইনটা ঠিক করব হচ্ছে এই যে ইন্সপেক্ট এলিমেন্ট করে। সেটা কিভাবে? বিষয়টা হচ্ছে কি, দেখেন আমি এখানে 100 দিলাম, মনে হচ্ছে অনেক বেশি হয়ে গেছে। আবার ধরেন আমি এখানে কথার কথা এখানে দিলাম হচ্ছে ধরেন 50 অথবা ধরেন 30, এখন মনে হচ্ছে যে আবার অনেক কম হয়ে গেছে। এখন এইটাকে কতটুকু দিলে ভালো হবে এটা এক্স্যাক্টলি বোঝা যাবে। এটার উপর রাইট ক্লিক করার পরে আমি এখান থেকে ন্যাপকে ধরবো। এই যে ন্যাপকে ধরলে দেখবেন যে একটু আগে যে CSSটা আমি করলাম, এই প্যাডিং টপ, এই যে এই পাশে আমরা সেটা পাবো। এই প্যাডিং টপ 30 পিক্সেল দিয়েছি। এইখানে ক্লিক করে আমি দেখেন এই যে বাড়ালে আমাদের ন্যাপবারটা নিচে নামতেছে, কমালে ন্যাপবারটা উপরে উঠতেছে। হ্যাঁ, সো এইভাবে আমি কতটুকু দিব এইখানে আমি সচক্ষে দেখে তারপর দিব। ধরেন এখানে কথার কথা, ধরেন এখানে আপনার হচ্ছে সাপোজ 30 দিলেই ভালো লাগছে, অথবা এখানে ধরেন 35 দিলে ভালো লাগছে, কথার কথা 35।
তাহলে এবার আপনি এখানে গিয়ে এটাকে চেঞ্জ করে নেবেন 35। তাহলে আপনার বারবার দিয়ে দিয়ে ভ্যালু দিয়ে দিয়ে বারবার চেক করতে হবে না, আপনি একবার এখান থেকে চেক করে লাইভে চেক করে নিয়ে ইন্সপেক্ট এলিমেন্ট করে একবারেই আপনার জিনিসটা ফিক্স আপ হয়ে যাবে। হ্যাঁ, সো এইভাবে আমরা এই ম্যাপারের যে পজিশন কোথায় থাকবে আমরা ফিক্স আপ করে ফেলতে পারি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আমাদের নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে, আমরা হিরো সেকশনের বাকি অংশটা নেক্সট ক্লাসে পড়ব। আল্লাহ হাফেজ।